আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মন স্থির করার জন্য। আজ শুরু করছি জিম রনের লেখা 7 স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। বইটি বাংলায় অনুবাদ করছেন ফজলুর রাব্বি। আজ অধ্যায় 10, সমৃদ্ধ জীবনের পথে। শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে জনাব শোভ সর্বদাই আমাকে চ্যালেঞ্জ করতেন। যখনই তার নীতিগুলো কোনো একটি বিষয়ে ক্ষেত্রে প্রয়োগ করে দক্ষ হয়ে উঠতাম, তখনই তিনি আরেকটি গুরুত্বপূর্ণ মৌলিক নীতি ও নিয়ে হাজির হতেন। একবার আমি আমার কর্মক্ষেত্রে নিজের অবস্থান দৃঢ় করার পর তিনি বলতেন, জিম, কীভাবে রোজগার করতে হয় শুধু তাই না, শিখে কীভাবে বাঁচতে হয় তাও শেখো। আমি ঠিক বুঝলাম না, এমনকি যথেষ্ট মনোযোগও দেয়নি। ভাবলাম, কঠোর পরিশ্রম করছি, লক্ষ্য অর্জনের চেষ্টা করছি, সফল হতে শুরু করছি, তাহলে আর কি বাকি? তার দৃষ্টিভঙ্গি আমার কমতি রয়েছে কোথায়, আর কি বাকি থাকতে পারে? আমার মনোভাব বুঝতে পেরে তিনি হেসে বললেন, জিম, আমি অনেকেই আছেন যাদের চারদিকে সুন্দর জিনিস থাকা সত্ত্বেও তারা খুব একটি সুখী বোধ করেন না। অন্যদের প্রচুর অর্থ থাকা সত্ত্বেও উদ্যমের দিক থেকে তারা অবশ্য নিঃস্ব, ফলে তাদের জীবন খুব একটা আনন্দময় হয় না। আমি চাই তুমি শিল্পিত জীবনযাপন করতে শেখো, শেখো কী করে বাঁচতে হয়। আমি বললাম, হ্যাঁ, যখন আরও বেশি অর্থ হবে তখন এ নিয়ে ভাবা যাবে। বর্তমানে আরও উপার্জন করার কৌশল জানা উচিত। আপনি কি মনে করেন? তিনি মাথা নেড়ে বললেন, না জিম, আমার তা মনে হয় না। কম অর্থ থাকা সত্ত্বেও জীবনযাপনের কৌশল শেখা যায়। সত্যি বলতে কি 6 মাসে শেখা যায়? 6 মাস? আমি চিৎকার করলাম, একজন ব্যক্তির পক্ষে 6 মাসে কি করে জীবনযাপনের নতুন কৌশল শেখা সম্ভব? তিনি মুখ টিপে হাসলেন। একজন দক্ষ বিক্রয়কর্মীর মতো তিনি বুঝে গেলেন আমি আকৃষ্ট হয়েছি। মনে করে তুমি জুতা পলিশ করতে গেছো, সেটা খুব সুন্দর করে তোমার জুতা পালিশ করে দিল। সবচেয়ে সুন্দর পালিশ হলো তাকে টাকা দিতে গিয়ে তুমি ভাবলে কিছু বকশিশ দেওয়া উচিত, কিন্তু কি দেয়া যায়? ভাবলে আমি তাকে 5 টাকা দেব নাকি 10 টাকা। যদি 2 রকম সংখ্যা মনে হয় তাহলে সবসময় বেশি সংখ্যাটি গ্রহণ করবে। 10 টাকা দেওয়ার মানসিকতা অর্জন করতে হবে, মানে বড়টি দেওয়া উচিত। ভাবলাম কিছু বাদ পড়ে যাচ্ছে। আমি অবাক হয়ে জানতে চাইলাম, 5 টাকা আর 10 টাকার মধ্যে তফাৎ কি? রাজ্যের তফাৎ। পৃথিবীর যত তফাৎ আছে সবকিছুর জন্য এই দায়ী। যদি তুমি তাকে 5 টাকা দাও, মানে কম টাকা দাও, তাহলে দিনের বাকি অংশ এই চিন্তা করে তোমাকে ভাবাবে। নিজেকে কিছুটা অপরাধী মনে হবে, কিছুটা অনিরাপদও লাগবে। যখনই জুতা দেখে চোখ পড়বে মনে হবে আমি তো বেশ কৃপণ, এত ভালো কাজের জন্য যা তা বকশিস দিলাম। তিনি আরও বললেন, অন্যদিকে তুমি যদি বেশি বকশিস দিতে তোমার নিজেকে কাছ থেকে নিজেকে বেশি ধনী ও আত্মবিশ্বাসী মনে হতো। এই 10 টাকার গড়ে দেয়া পার্থক্য তোমার কাছে অবশ্যই মনে হবে। বছরখানেক আগে ড্রেটেড শহরে একজন আমার সেমিনারে এসে বলল, জনাব রন, আপনার 10 টাকা দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি আমাকে উৎসাহ করছেন। আমি আমার পুরো জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। হয়তো ভবিষ্যতের আমার কাছে থেকে দারুণ এক ঘটনা শুনবেন। ভালো থাকবেন। এই বলে সে চলে গেল। এর কয়েক মাস পর আবার যখন রনের বক্তৃতা দিতে গেলাম, সেই বক্তাটি মঞ্চে এসে বলল, আমাকে চিনতে পেরেছেন? অবশ্যই, আপনি নিজের জীবন বদলাতে চেয়েছিলেন। সে মাথা ঝাঁকিয়ে বলল, আমি সেই ঘটনা বলতেই এসেছি। আপনার শেষে সেমিনারটি করার পরেই আমার জীবনে বদলানোর উপায় নিয়ে ভাবতে আরম্ভ করি। নিজ পরিবার থেকে আরম্ভ করার সিদ্ধান্ত নেই। আমার 2 কিশোরী মেয়ে আছে। তার আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। তার আমাকে কোনো ঝামেলায় ফেলে না, উল্টো আমি তাদের মন খারাপ করে দেই। তারা তাদের প্রিয় শিল্পীর কনসার্ট দেখতে ভীষণ ভালোবাসেন। এ নিয়ে তাদের সাথে আমার প্রায় ঝগড়া হয়। তারা যাওয়ার অনুমতি চাইলে আমি বলতাম আমি যেতে চাই না, এসব গানের আওয়াজ অনেক বেশি, কানে সমস্যা হবে, আর এই ধরনের সঙ্গ ভালো নয়। এরপর তারা অনুরোধ করত, বাবা বাবা আমরা যেতে চাই, আমরা তোমাকে কোনো ঝামেলায় ফেলবো না, আমরা ভালো মেয়ে, দয়া করে যেতে দাও। সবসময় তারা এমনটি মিনতি করত। অনেক সময় অনুরোধ করার পর তাদের দিকে রেগে গিয়ে কিছু টাকা ছড়িয়ে দিতাম আর বলতাম, যেতে চাইলে যাও, কিন্তু এটা ভালো না। এরপর সিদ্ধান্ত নিলাম পরিবর্তন হব। আমি যা করলাম, এক মেয়ের পছন্দের শিল্পী কনসার্টের ঘোষণা দেখে টিকিট অফিসে গিয়ে টিকিট কিনলাম। বাসায় এসে তাদেরকে খামটি দিয়ে বললাম, এখানে তোমার পছন্দের শিল্পীটির কনসার্টের টিকিট আছে। আমি জানি এই দল তোমার অনেক পছন্দ। চোখে জল নিয়ে লোকটি বলতে থাকলো, জিম, তাদের চেহারা হয়েছিল দেখার মতো। আমি বললাম, জোরাজোরি দিন শেষ। আমাকে তারা জড়িয়ে ধরল। এরপর তাদেরকে কথা দিতে বললাম যাতে তারা কনসার্টে যাওয়ার আগে খামটি না খোলে। আপনি জানেন, এরপর আমি সারাদিন এই চিন্তা করেই বেশ মজা পেয়েছিলাম যে
প্রথম সারির টিকিট পেয়ে তারা কতটা উৎফুল্ল হবে, কত মজা করে কনসার্ট উপভোগ করবে। তারা বাসায় ফেরার পথে সত্যিকারের পুরস্কৃত পেলাম। একজন আমার কোলে বসলো আর অন্যজন গলা জড়িয়ে বলল, বাবা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। চমৎকার গল্প। কেবল দৃষ্টিভঙ্গির পরিবর্তনে আমরা অন্যদেরকে জীবনে কত সুখকর পরিবর্তন আনতে পারি, এর একটি সফল উদাহরণ। অর্থের পরিমাপ একই হতে পারে, কিন্তু দৃষ্টিভঙ্গির ভিন্ন। এর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি যখন আপনার লক্ষ্য, আপনার চেষ্টা, তখন আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট হন এবং চেষ্টা করে যান। আমি প্রতিদিনই এই কথা স্মরণ করে চলি। জীবনযাপনের কৌশল শেখা কঠিন কোনো কাজ নয়। এমনকি মধ্যবিত্ত পরিবারের লোকজনও উন্নত জীবনযাপন করতে পারে, ভালো কিছু খাওয়ার জন্য অল্প অল্প করে সঞ্চয় করতে পারে, অথবা সিনেমা দেখার বদলে থিয়েটার গিয়ে অনুষ্ঠান দেখতে পারে, অথবা সারা বছর টাকা জমিয়ে ভারতবর্ষ ঘুরে আসতে পারে, বা দামি কোনো সেবকর্ম ক্রয় করতে পারে। একই সাথে আপনার সব টাকা ব্যয় করবেন না, কিছু সঞ্চয় করুন, বিশেষ কিছু কিনুন যা দীর্ঘস্থায়ী হবে বা সারা জীবন সুস্মৃতি হয়ে থাকবে। মনে রাখবেন, এর অর্থ বা এই বিনিয়োগ আপনাকে সৌভাগ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একজন উন্নত জীবনবোধের মানুষের কাছে সংখ্যার চেয়ে মান বড়। আপনার ঘরে কতগুলো আসনপত্র আছে তা চেয়ে দামি বস্তুর গুণগত মান বড়। বহু অপ্রয়োজনীয় জিনিসের চেয়ে অল্প কিছু সম্পদ বড়। জীবনযাত্রার ধরন আসলে সচেতনতা, অপ্রয়োজনীয়তা, শিক্ষা ও শৃঙ্খলার বিষয়। এমন এক কৌশল যা চর্চা বা অনুশীলনের ফলে সৌন্দর্য ও আনন্দ বৃদ্ধি করে। জীবনের সব অভিজ্ঞতা বা সম্ভাবনার স্বাদ উপভোগ করার জন্য এক সুচিন্তিত সিদ্ধান্ত। জীবনযাপনের ধরন মানে হলো বই, মানুষ, সিনেমা ও নতুন নতুন অভিযানের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি। সবকিছু থেকে এবং সবার কাছ থেকে শিখতে চাওয়ার বিষয়কে উপভোগ করুন। এ বিষয়ে মনোযোগী হন। নিজের সম্বন্ধে আরও ভালো বোধ করতে এবং জীবনে সমৃদ্ধ করতে আজই কিছু করুন। কনসার্টের টিকিট কিনতে ফোন দিন, গানের অনুষ্ঠানে যান এবং কোনো গান শুনুন যা আপনার মন ভালো করে দেয়। ফুল পাঠান, ধন্যবাদ লেখার চিরকুট পাঠান, ভ্রমণের পরিকল্পনা করুন, বই পড়া আরম্ভ করুন। কি করবেন এখন বুঝতে পারছেন না? আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যে আপনি আপনার আশেপাশের 50 মাইলের মধ্যে এমন কিছু স্থান আছে যেখানে আপনি কখনো যাননি, এমন কিছু খাবার আছে যা এখনো চোখে দেখেননি, এমন কিছু অভিজ্ঞতা আছে যা এখন পর্যন্ত অর্জন করতে পারেননি। আপনি কি জানেন এটা আমার বিলাউ সত্য? আমি যুক্তরাষ্ট্রের আইডাহোতে বড় হয়েছি। এখানে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের একটি অংশ অবস্থিত। এখন পর্যন্ত আমার সেখানে যাওয়া হয়নি। ভাবুন তো, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে, অথচ স্থানীয় একজন হয়েও আমি এখানে পর্যন্ত যাইনি। আমি আফ্রিকাতে গিয়েছি কিন্তু আইলেস্টোনে যাইনি। আপনার জীবনেও কি আইলেস্টোনের মতো ক্ষমতা কোনো গল্প আছে? আপনি কি নিউ ইয়র্কবাসী হয়েও স্ট্যাচু অব লিবার্টি দেখেননি? নিউ ইয়র্কের টেক্সাসের একজন হয়েও অ্যালামো দেখেননি? নাকি একজন কানাডিয়ান হয়েও অটোয়া দেখার সুযোগ হয়নি? তাহলে আমার মতো জীবনকে বিস্তৃত করার সুযোগ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। সাধ্যের মধ্যে কোনো কিছু যাতে বাদ না পড়ে সেজন্য নতুন লক্ষ্য তৈরি করুন। এর জন্য হয়তো আপনি ছোট একটি পদক্ষেপ প্রয়োজন, কিন্তু কল্পনা করুন কি বিশাল পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে। আমাদের কেবল চিন্তাকে কাজে পরিণত করতে হবে, আর এই কাজই নতুন অভিজ্ঞতা সম্পন্ন বাস্তবের সাথে স্বপ্নের সেতুবন্ধন ঘটাবেন। এর মধ্যে আপনি টের পেয়েছেন যে বস্তুগত সম্পদের প্রতি আমাদের প্রয়োজনীয় শ্রদ্ধা রয়েছে। অবশ্য অর্থের প্রতি অপ্রয়োজনীয় মূল্য আরোপ করা যায়, এমনকি একে পূজাও করা যায়। যে ক্ষমতা এর নেই সে ক্ষমতা এর আছে বলে মনে করা হয়। আমি জানা শফেরকে বলছিলাম আমার আরও অর্থ থাকলে আমি আরও সুখী হতাম, কিন্তু প্রাচুর্যের তিনি বলছিলেন সুখের মূল্য উপাদান কিন্তু বেশি ধারণ করা নয়। এমন এক কৌশল যা নিয়ে গবেষণা ও চর্চা করতে হয়। বেশি অর্থ তোমাকে কেবল এখন যা আছে তার চেয়ে বেশি দেবে, এতে তুমি তোমার গন্তব্যে দ্রুত পৌঁছে যাবে। তোমার প্রবণতা যদি অসুখী হয় তাহলে আরও বেশি অর্থ তোমার আরও বেশি বিপদে ফেলবে। তোমার প্রবণতা যদি বিপজ্জনক হওয়ায় তাহলে তুমি সন্ত্রাসীতে পরিণত হবে। যদি তুমি মদ্যপানের পরিমাণ কিছু বাড়াও তাহলে তুমি বেশি অর্থে তোমাকে আরও মদ্যপ করে তুলবে। অন্যদিকে তুমি যদি বেশি সুন্দর জীবনযাপনের কৌশলে জানো তবে আরও বেশি অর্থ তোমার সুখ ও আত্মার সম্পদ বাড়াতে সাহায্য করবে। সুন্দর জীবনযাপনই হচ্ছে এক ধরনের সংস্কৃতি। এর মানে সংস্কৃতি মানা পুরুষ বা নারী যিনি ভালো গান, নাচ, শিল্প, ভাস্কর্য, সাহিত্য ও নাটকের কদর করতে পারে। এই আসলে সুন্দর ও অন্যান্য কিছু অর্জনের রুচি তৈরির মানসিকতা। দার্শনিক মার্টিমার এলাডার বলছিলেন,
আমরা যদি উত্তম রুচির প্রতি ধাবিত না হয় তবে আমাদেরকে খারাপ রুচি নিয়েই পাশ করতে হবে। তাই খোঁজ চালিয়ে যান, যতটুকু সময় হাতে আছে তার মধ্যে সবচেয়ে ভালো কিছু পাওয়ার চেষ্টা করুন। সংখ্যা নয়, উপযুক্ত মূল্যের উপরে গুরুত্বপূর্ণ। সুন্দর ও রুচিশীল জীবনযাপন মানে জীবনকে স্থির বলে ধরে না নিয়ে জীবন যখনই শ্রেষ্ঠতা পাওয়া যায় তখনই একে উৎসাহিত করা। আপনি যদি শ্রেষ্ঠ কিছু অর্জন করেন তখনই একে উৎসাহিত করুন, উদযাপন করুন এবং যাতে শ্রেষ্ঠত্ব অর্জন করা সহজ হয়। আমার জীবনের একটি গল্প দিয়ে বিষয়টি পরিষ্কার করি। আমিও আমার বান্ধবী ক্যালিফোর্নিয়ায় কারমেলে বেড়াতে ও কেনাকাটা করতে গিয়েছিলাম। পথিমধ্যে এক সার্ভিস স্টেশনে থামলাম। পাম্পের সামনে গাড়ি রুখতেই 18-19 বছরের একটি ছেলে এগিয়ে গেল। আন্তরিক হাসি দিয়ে বলল, আমি আপনাকে সাহায্য করতে পারি? আমি বললাম, অবশ্যই, গ্যাস ভরতে হবে। সে যা করল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। নিজের কাজ থেকে করা আর ভোক্তাদের নিম্নমানের সেবা দেওয়ার এই যুগে ছেলেটির প্রতিটি টায়ার পরীক্ষা করে দেখলো, জানালা পরিষ্কার করে দিল, জানালাগুলো চকচকে করতে লাগলো এবং তার সেবার মান ও কাজ করার আগ্রহ এমন ছিল যে আমাদের রীতিমতো অবিশ্বাস্য লাগলো। বিল দেওয়ার সময় তাকে বললাম, তুমি খুব ভালো কাজ করছো, আমার ভালো লেগেছে। সে বলল, আমি কাজটা উপভোগ করি আর আপনার মতো নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগে। ছেলেটি আসলেই চমৎকার ছিল। আমি বললাম, আমার করমেলে যাচ্ছি, পথে কিছু বিশুককে নিতে চাই। তুমি কি বলতে পারো কাছে কোথাও রেস্কিন রবিন্স এর দোকান আছে কিনা? সে সঠিক ঠিকানা দিয়ে বলল, কয়েক গলি পরেই পাবেন। দোকানের সামনে গাড়ি রাখবেন না, পাশে রাখবেন, এতে গাড়ির কোনো ক্ষতি হবে না। দারুণ। আমরা দোকানে গিয়ে মিসুনকে নিলাম, 2টির বদলে 3টির অর্ডার দিলাম। এরপর আমরা আবার সেই স্টেশনে এলাম। আমাদের সে বন্ধু খুশি হয়ে স্বাগতম জানালো, আহ, মিসুলকে পেয়ে গেছেন? এ তোমার জন্য। আমার জন্য? তার মুখ হা হয়ে গেল। হ্যাঁ, তুমি আমাদের যে চমৎকার সেবা দিয়েছ তার জন্য তোমাকে সারা মিষ্কিলগুলোকে খেতে মন চাইল না। সে অবাক হয়ে বলল, ধন্যবাদ। যাওয়ার সময় তার বড় একটি হাসি দেখতে পেলাম। এই ছোট কাজটি করতে আমার কতটুকু খরচ হলো? মাত্র 20 টাকা। দেখুন, এ অর্থের পরিমাণ নয়, এ হচ্ছে জীবন যাপনের ধরন। এর ফলে নিজেকে সৃষ্টিশীল মনে হলো। কারমেলে নেমে আমি ফুলের দোকানের সামনে গাড়ি রাখলাম। ভেতরে গিয়ে দোকানে বললাম, কার্নেল কেনাকাটার সময় আমার বান্ধবীর হাতে একটু লম্বা ডাটওয়ালা গোলাপ দেখতে চাই। বেশিরভাগ ধরনের দোকানে বলল, আমার এক্ষেত্রে 10টি করে বিক্রি করি। আমার 10টি লাগবে না, মাত্র একটি লাগবে। সে গর্বের সাথে বলল, তাহলে এর দাম পড়বে 50 টাকা। বাহ, একেবারে ঠিক দাম। বাছাই করে একটি গোলাপ নিলাম এবং আমার বান্ধবীকে দিলাম। সে মুগ্ধ হয়ে গেল। আর দাম মাত্র 50 টাকা, শুধু 50 টাকা। কিছুক্ষণ পর সে বলল, জিম, আজ আমি হব একমাত্র গোলাপ বহনকারী নারী। 6 মাসের শিক্ষার পাশাপাশি জনাব সব আমাকে বকশিস দেওয়ার বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। তিনি ব্যাখ্যা করছিলেন, বকশিস শব্দটি দ্রুততা নিষেধ করা থেকে এসেছে। তিনি বললেন, এখন বকশিস যদি দ্রুততা নিষেধ করে তাহলে একজনকে বকশিস দেওয়া উচিত। আমি বুঝতে পেরেছিলাম তিনি কি বলতে চেয়েছিলেন, কিন্তু তখন পর্যন্ত আমি অন্য সবার মতো ভাবছি। আমার প্রত্যুত্তর ছিল, যখন আপনি কোনো খাবার গ্রহণ করবেন এবং চমৎকার সেবা পাবেন তখনই বকশিস দেবেন। সেবা যদি যাতে হয় তাহলে দেবেন না। না জিম, তুমি বুঝতে পারছো না। বুদ্ধিমান ব্যক্তিরা চমৎকার সেবায় সুযোগ নেয় না, তারা আগেভাগে বকশিস দিয়ে তা নিষেধ করেন। পরীক্ষা করে দেখুন। পরের বার রেস্টুরেন্ট গিয়ে ওয়েটার ডাকুন, তার হাতে কাঁধে হাত রেখে বলুন, এখানে 50 টাকা আছে, তুমি কি আমার বন্ধুর খেয়াল রাখবে? যারা শোফের ভাষ্যমতে তুমি ভাবতেও পারবে না যে কি ঘটবে। তারা তোমার টেবিলের কাছে হুমড়ি খেয়ে পড়বে। পরবর্তী চায়ের জন্য তোমাকে অপেক্ষাও করতে হবে না। আপনি কি বুঝতে পারছেন? অর্থ একই কিন্তু ভিন্ন ভিন্ন। অর্থ একই কিন্তু ধরন ভিন্ন। ভালোবাসা ও বন্ধুত্ব। জীবনযাপনের ধরন বলতে ভারসাম্যপূর্ণ জীবনযাপন করাকে বোঝায়। ভারসাম্যপূর্ণ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কাউকে ভালোবাসা এবং কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া। আপনার জীবনে যদি এমন কেউ থাকে তবে এর থেকে মূল্যবান কিছু নেই। পারস্পরিক ভালোবাসাপূর্ণ জীবন হচ্ছে প্রাচুর্যের জীবন। যে কোনো মূল্য আপনার ভালোবাসাকে রক্ষা করুন। এর পথে কোনো কিছুকে আসতে দেবেন না। যদি এটি একটি চেয়ারও পথে রোধ করে দাঁড়ায়, আপনার মতে তা ভেঙে ফেলুন। কোনো কিছুকে বাধা হয়ে দাঁড়াতে দেবেন না। একটি প্রবাদ আছে, পৃথিবীতে অনেক মূল্যবান সম্পদ আছে, তবে ভালোবাসা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। অনুভবে বলা যায়, সমুদ্রের পারে তাঁবুর নিচে শুয়েও ভালোবাসা অনুভব করা যায়, যা হয়তো প্রসাদেও বাস করেও পাওয়া যায় না। আমাকে প্রশ্ন করুন, আমি বলতে পারবো। আপনার পরিবার ও ভালোবাসাকে বাগানের মতো যত্ন করুন। সময়, প্রচেষ্টা, পরিকল্পনা সবকিছু
জড়ো করে এর পুষ্টি সাধন করে বেড়ে উঠতে সাহায্য করুন। ভালোবাসার পর বন্ধুত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এ অমূল্য। বন্ধুরা এমন মানুষ যারা আপনাকে জেনে শুনে ভালোবাসে এবং যখন ছেড়ে যায় তখন তারা পাশে থাকে। যেহেতু জীবনের কোনো নিশ্চয়তা নেই, তখন ভেবেচিন্তে বন্ধু নির্বাচন করুন। জীবনে উত্থান পতন থাকবে। সত্যিকার বন্ধুরা আপনার অন্যদিকে বাড়িয়ে দেবে আর কষ্টকে লাঘব করবে। আমার এমন একজন বন্ধু আছে, আমাকে যদি বিদেশের কোনো কারাগারে বন্দী করা হয়, আমি সাহায্যের জন্য তাকে ডাকবো। কেন ডাকবো জানেন? কারণ সে আসবে। এই হলো বন্ধু যে বিদেশের কারাগারে থেকেও আপনাকে মুক্ত করবে। আমি জানি এর জন্য যা যা দরকার সে সব করবে। এই হলো সত্যিকারের বন্ধু। আশা করি আপনার কেউ এমন বন্ধু আছে। আমার কিছু তথাগত বন্ধু ও পরিচিত জনেও আছে। এরা হয়তো বলবে, ফিরে আসার পরেও ফোন দিবে। আমার মনে হয় সবারই এমন বন্ধু আছে। আমাদের জীবনে সত্যিকার বন্ধুর অবদানের সাথে এদের অবদান তুলনা করতে গেলেই ঝামেলা বাঁধে। উপসংহারে বলবো, মনে রাখবেন, একটি সুন্দর জীবনযাপন কোনো অঙ্ক নয়, এক দৃষ্টিভঙ্গি, কাজ, ধারণা, আবিষ্কার বা খোঁজ। পুরোপুরি উন্নত জীবনযাপন থেকেই এটি সুন্দর জীবনের উদ্ভব হয়। ব্যাংক অ্যাকাউন্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। এমন এক জীবনবোধ যা আপনাকে জীবনযাপনে ধারাবাহিক আনন্দের সরবরাহ করবে, গভীর মূল্যবোধ ও সফলতাতে আপনার আকাঙ্ক্ষাকে উৎসাহ দেবে। মোটের উপর চরিত্র ব্যতীত সম্পদ কি, কৌশল ব্যতীত ও অধ্যবসায় কি, গুণগত মান ও সম্মান ব্যতীত সংখ্যা কি, সন্তুষ্ট ব্যতীত উদ্বেগ এবং কি আনন্দ ব্যতীত অধিকৃত জিনিসের দাম কি আছে। আপনি একজন সংস্কৃতিবান মানুষ হতে পারেন যিনি গোটা দেশের সংস্কৃতিতে অবদান রাখতে সক্ষম। আপনি সেই অনন্য ব্যক্তি হতে পারেন যিনি নির্দিষ্ট ধ্যান ধারণা ও ব্যক্তিত্বের মাধ্যমে এর প্রজন্ম ও পরবর্তী প্রজন্মকে উপকৃত করতে সক্ষম। এরপর আসতে চলছে অধ্যায় 11, যেদিন আমার জীবন বদলে গেল। অবশ্যই এই শেষ চমৎকার অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল এবং ধন্যবাদ সকলকে পুরো অডিওটির সাথে থাকার জন্য।